সবাই ভালো আছো? জি স্যার। কি আমাদের ক্যাম্পাস কবে খুলবে ধারণা তোমাদের? স্যার মার্চে। মার্চ মানে শীতের পরে নাকি? জি স্যার। স্যার আপনার কি ধারণা? আমারও তাই মনে হচ্ছে, যেহেতু এসএসসি এইচএসসি পরীক্ষা হলো না, তো এটা তো ক্লিয়ার ইন্ডিকেশন, বুঝছো? জি স্যার। তো আমার হয়তো ওই যে ভর্তি পরীক্ষা হয়তো নেওয়া হবে, যেহেতু এইচএসসি। স্যার ভর্তি পরীক্ষা কি মানে অনলাইনে হবে? অনেক জায়গায় শুনলাম এই কথা। মনে হয় না বাংলাদেশে এখনো তো এই ক্যাপাবিলিটি মাস পর্যায়ে হয় নাই এখনো, বুঝছো? আই এম নট শিওর, কারণ একটা মানে গ্রামের একটা ছেলে একদম গ্রামে আছে, তার জন্য ইন্টারনেট ভালো না থাকলে তার লাইফ শেষ, তো বুঝছো না? জি স্যার। মানে বা ল্যাপটপ দিয়ে করছে, ওয়াইফাই ইলেকট্রিসিটি চলে গেল, মানে বিষয়গুলো তো আমরা এত ওয়েল ইকুইপড না। সো আই এম নট শিওর, হয়তো যেটা হতে পারে আফটার, এটা আমার ধারণা, সবই ধারণা, কারণ যেটা হচ্ছে মনে করো ওই যে গভর্নমেন্ট যেটা করতে পারে, যে গুচ্ছ পদ্ধতি আছে না, ধরো সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট একটা পরীক্ষা, মানে সারা বাংলাদেশে আর কি সব এগ্রিকালচারাল সাবজেক্ট একটা পরীক্ষা, এরকম করা হতে পারে আর কি, হোপফুলি। মেডিকেলের মতো আর কি স্যার। মেডিকেলের মতো আসলে ওইটাই ভালো। আমাদের জাফর স্যার তো এটা অনেক ট্রাই করছিলেন, মানে ইউনিভার্সিটির ইনকাম কমে যায় দেখে অনেক ইউনিভার্সিটি রাজি হয় না আসলে। স্যার আবার একটা পরীক্ষা দিলে তো এক একজনের একটা পরীক্ষা খারাপও হইতে পারে। এইটা হ্যাঁ, তো এইটা একটা পরীক্ষার উপর বেস করে তার লাইফে রিস্ক, এইটা ঠিক, এইটা মানে এই কথাও সত্য যে একটা পরীক্ষা মানে যদি ওই দিন খারাপ হয়, তার আর কাম ব্যাক করার সুযোগ নাই। কিন্তু আলাদা হইলে একটা সুবিধা হয়, ধরো বুয়েটে খারাপ হয়েছে, ডিউতে ভালো হয়েছে, ডিউতে খারাপ হয়েছে, সাস্টে ভালো হয়েছে, বুঝছো? আসলে অনেক কমপ্লেক্স, কিন্তু ওই যে অপটিমাম মানে ইকোনমিক্স একটা কথা আছে, অপটিমাইজেশন, মানে অনেকগুলো কনস্ট্রেন্ট থাকবে, এর মাঝে যেটা ভালো আর কি, বুঝছো? সবার জন্য 100% সবার জন্য ভালো এরকম কোন, ওই যে তুমি আলাদা পরীক্ষা, এইটা একটা কথা, যে আলাদা পরীক্ষা হলে মানে ওই দিনের পরীক্ষাটা খারাপ হইলে স্টুডেন্টদের একটা সুবিধা হয়, আবার অসুবিধা হচ্ছে যাদের টাকা পয়সা মানে সমস্যা আছে, এই সিলেট থেকে রংপুর, রংপুর থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, এটা তো আরেকটা টাফ টাইম, বুঝছো না? তো এনিওয়ে, সবার জন্য যেটা ভালো আশা করি সেটাই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা ভাইরাসের টিকা আসা আর কি। একটা একটা আমি মানে মন্দের ভালো যেটা প্যান্ডেমিকের কারণে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 10 ইয়ার্স প্রোগ্রেস হয়েছে। মানে অনেক বয়স্ক লোক আমি দেখছি কম্পিউটার বা এইসব ব্যাপারে খুব রিলাক্টেন্ট ছিল, মানে ইচ্ছে জোর করেও করানো যেত না, কিন্তু এই প্যান্ডেমিকের মিটিং টিটিং আছে না, শুধু তো পড়ালেখা না, ওই যে বিভিন্ন অফিস আছে না, এই যে ব্যাংক ট্যাঙ্ক, সরকারি ব্যাংক গুলা, এগুলা দেখছি সব মিটিং, কালকেও আমি একজনের পরিচিত দেখলাম, তাদের এখন অফিসিয়াল ম্যানেজারদের মিটিং হচ্ছে সব জুমে। এগুলা তো আসলে বাংলাদেশে চালু হইতে আমার ধারণা 6, 7, 8 বছর লাগতো আর কি। প্যান্ডেমিকের কারণে এগুলা খুব দ্রুত, তোমাদের জন্য ভালো হইলো দেশের আইটি সেক্টর ডেভেলপ হইলে। আচ্ছা, তোমার আজকে ক্লাসে আমরা আমরা সিলেবাসের শেষ অংশটা, মানে আমরা গতদিন কি শুরু করছিলাম মনে আছে? গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। রেকর্ড স্টার্ট করছি না।
দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আচ্ছা, তো আমরা ম্যাক্রো শেষ করছি এবং ডেভেলপমেন্ট এন্ড রিলেটেড ইস্যুস, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট তোমরা অলরেডি আমি ওই দিন কথা বলছিলাম কিছু কনসেপ্ট অফ পভার্টি এন্ড পভার্টি মেজার্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা ইন্ডিকেটরস, কি হিউম্যান সোশিয়াল ইন্ডিকেটরস অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই হচ্ছে আপাতত মানে ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস। তো আমার কথা হচ্ছে এই যে বিষয়গুলা মানে ওই টেকনিক্যাল বিষয় আসলে বেশি ছিল মাইক্রো ইকোনমিক্স এন্ড ম্যাক্রো ইকোনমিক্সে, মানে ধরো গ্রাফ আঁকা, এরপরে কনসেপ্ট গুলা নতুন করে বুঝা, হ্যাঁ, হোয়াট ইজ মনে করো জিডিপি, জিএনপি, এরপরে ফাংশন অফ মানি, এইসব। আর এই ডেভেলপমেন্ট এন্ড রিলেটেড ইস্যুস আই হোপ, মানে আমি বিশ্বাস করি তোমাদের সবাই এই বিষয়গুলো জানো, বুঝছো। শুধুমাত্র আমরা ইকোনমিক্স এর ওয়েতে বা এটার একটা ফর্মাল ওয়েতে আমরা একটু দেখার চেষ্টা করব। মানে এই যেহেতু যেহেতু থার্ড ওয়ার্ল্ডের মানুষ, আমরা এইসব ব্যাপারে খুবই মানে খুবই কি বলা যায় প্র্যাকটিক্যাল নলেজ আছে। কিন্তু এটা ঠিক উল্টাটা, আমার মানে এই সাবজেক্টটা আমার বাংলাদেশে আমি আগে ওই যে শুধুমাত্র ডেভেলপমেন্ট ইকোনমিক্স একবার পড়াইছিলাম আমাদের ইকোনমিক্স মেজরে আর কি। তো খুব সহজ মনে হয়েছিল, স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি বুঝতো। আর একই কোর্স আমি ওই যে ম্যাকোয়ারিতে গত বছর জাস্ট 2019-এ ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে পড়াইছিলাম এবং সারপ্রাইজিংলি আন্ডার গ্রেডে দুইটা, মাস্টার্সে আর আন্ডার গ্রেড দুইটাতে পড়াইছিলাম এই ডেভেলপমেন্ট ইস্যুস গুলা। তো মাস্টার্স লেভেলে প্রচুর ইন্ডিয়ান এন্ড চাইনিজ স্টুডেন্ট ছিল, তো অনেক সহজ ছিল পড়ানোটা। আর আন্ডার গ্রেডে মানে পুরা ক্লাসের মাঝে এরকম মানে বড় ক্লাস সাইজ ছিল না, অ্যারাউন্ড এইরকম আমাদের ক্লাসের মতো 50-60 জনের মতো। এর মধ্যে অনলি 2 জন ছিল, একজন ভিয়েতনামিজ আর একজন চাইনিজ, আর পুরোটা ছিল মানে হোয়াইট, মানে ফার্স্ট ওয়ার্ল্ডের ছেলেগুলো আর কি, বুঝছো। তো মানে লাইক অস্ট্রেলিয়ান আর কিছু আমেরিকান আর কানাডিয়ান এরা ওই যে আসছিল। এদেরকে আমার ডেভেলপমেন্ট পড়াইতে আমার মনে হয় মানে টাফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর কি। মানে তাদের একটা টিপিক্যাল ধারণা, কারণ তারা রিয়েল পভার্টি এন্ড রিয়েল ইস্যুস গুলা, বুঝছো, মানে এমনি জানে, তারা মনে হয় মানে কিছু টিপিক্যাল ধারণা নিয়ে বসে আছে যে পভার্টি মানে এরকম, এই হয় সেই হয়, কিন্তু যে বেসিক যে ধারণা মানে ইন ডেপথ আলোচনায় আসলে এদেরকে, তখন আমাকে আমি মনে হয় তোমাদের বলছিলাম কিনা জানি না, এরপরে আমি ওদেরকে এই মানে পভার্টি নিয়ে অনেক ভিডিও আছে নেপালের উপরে এবং অন্যান্য দেশের উপরে ভিডিও আছে। ওই ভিডিওগুলো আমাকে প্রথম কয়েকদিন আমি ক্লাসে ইউটিউবে শুধুমাত্র মানে যে আমাদের স্যানিটেশন প্রবলেম, আমাদের পানির প্রবলেম, আমাদের এই প্রবলেম, মানে এই প্রবলেম গুলা তো ওদেরকে আসলে মানে শো করতে হয়েছে ভিডিও দিয়ে, মানে তো এই জন্য আমি বলছি মানে আমাদের জন্য বা তোমাদের জন্য এটা খুবই সহজ একটা মানে কনসেপ্ট, ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস। এইগুলা তোমরা তোমাদের যদি আশেপাশে তাকাও তাইলেই তোমরা দেখতে পারবা আসলে প্রবলেম গুলা কি। এখন আমাকে একটু আমরা পার্টিসিপেটরি অ্যাপ্রোচে একটু ক্লাসটা করি। সেটা হচ্ছে তোমরা বলো তো আমাদের দেশের মানে প্রবলেম গুলা কি, ডেভেলপমেন্ট প্রবলেম গুলা, এমনি ফ্রি আলোচনা, ভুল হোক যাই হোক। দুর্নীতি, করাপশন, আচ্ছা, আর সবাই একটা একটা করে বলো। আমাদের দেশ কি, মানে এটা সব দেশের জন্য, থার্ড ওয়ার্ল্ডের জন্য। আমি একজন একজন করে জিজ্ঞেস করবো। আবিদ আল মাহমুদ। জনসংখ্যা। পপুলেশন, আচ্ছা। আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। মাহি। স্যার ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অবকাঠামো। আচ্ছা। এরপরে জামিলুর রহমান। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আচ্ছা। রাইসুল ইসলাম ওপি। রিসোর্স, আচ্ছা, অপব্যবহার, হ্যাঁ। এরপরে হচ্ছে নিহাল। স্যার প্রশ্নটা কি আরেকবার? প্রশ্ন ছিল যে আমাদের বাংলাদেশের ডেভেলপমেন্ট সাইডের মানে আমাদের ডেভেলপমেন্টের প্রবলেম গুলা কি, আমরা কোন কোন ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন বা আমাদের
প্রবলেম আছে আর কি, এক দুইটা বললেই হবে। স্যার মানে পরিমিত রিসোর্সের অভাব। পরিমিত রিসোর্সের অভাব, আচ্ছা। আর এরপরে হচ্ছে ইমেল পভার্টি। পভার্টি, হ্যাঁ। এরপরে হচ্ছে নিশাত তাফান্নুম। স্যার আমাদের দেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান, আচ্ছা। আহ, এরপরে হচ্ছে প্রাপ্তি। রৌদসী। স্যার আমাদের অবকাঠামো। অবকাঠামো, আচ্ছা। এরপরে হচ্ছে সৌরভ। স্যার আমাদের এডুকেশন সিস্টেম। এডুকেশন সিস্টেম, আচ্ছা। আর জওহর মেহজাবিন। আমার মনে হয়, আচ্ছা স্যার আমি মাত্র আসছি, এতক্ষণ ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা না। মানে আমি জিজ্ঞেস করছি, আমার কোয়েশ্চনটা হচ্ছে যে বাংলাদেশের বা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ডেভেলপমেন্ট প্রবলেম গুলা কি, মানে আমাদের আসলে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রয়োজন। একটা দুইটা পভার্টিতে। পার্টিতে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, হ্যাঁ, এখানে আমরা অনেক কথা শুনলাম, অবকাঠামো, এরপরে হচ্ছে পভার্টি, এরপরে হচ্ছে পপুলেশন, এডুকেশন, এরপরে আর কি পলিটিক্যাল, এরপরে হচ্ছে একজন ভৌগোলিক অবস্থানের কথা বলছো। ভৌগোলিক অবস্থান বলতে মানে এনভায়রনমেন্টাল সিচুয়েশন বলা যায়। তুমি যদি বলো যে আমাদের, হ্যাঁ, আমাদের ভৌগোলিক বলতে যদি এটা বুঝাও যে আসলে ইন্ডিয়া, চায়না, মানে এইসব ইনফ্লুয়েন্স যদি বুঝাও, হ্যাঁ, এইটা প্রবলেম, বাট এটা পলিটিক্যাল ইস্যু। মানে এইটা আসলে সবাই এড়িয়ে যেতে চায়, আমরা এটাকে ইগনোর করা এটাই বেটার এই নিয়ে। বাট এইটাও একটা বিস্তর ডেভেলপমেন্ট ইস্যু, তোমার ভৌগোলিক অবস্থান। স্যার এখানে ভৌগোলিক অবস্থান বলতে যেমন আমাদের এখানে যে বিভিন্ন নদ নদী আছে ওগুলো কেন্দ্র করে, মানে ওটার কারণে যে আমাদের রাস্তা বিল্ডের যে প্রবলেমটা হয়, অথবা এই সকল কারণ বলতে চাইছিলাম আর কি। আমাদের যখন রাস্তাঘাট তৈরি করি তখন আমাদের নদী, এরপর হলো যে আমাদের বর্ষাকালে আমাদের কি হবে, রাইট এরপরে স্যার রাইট, তাহলে হ্যাঁ ওইটাই বুঝছি। থ্যাংক ইউ আমি বুঝতে পারছি, তুমি তাইলে ওই এনভায়রনমেন্টের ওইটাই আসলে মেইন ইস্যু এইটাই। তাইলে তুমি খুব মানে ভেরি রাইট আনসার দিছো, যে মানে ভৌগোলিক অবস্থান বলতে এইটা একটা আসলে আমাদের একটা প্রবলেম, আমাদের ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট আমাদের এই অঞ্চলের জন্য আমাদের একটা মানে বিশাল একটা প্রবলেম। তুমি একটা খেয়াল করো, বাংলাদেশে মানে মানে মুহূর্তে মুহূর্তে আমাদের এনভায়রনমেন্টের এগেইনস্টে আমাদের ইয়ে করতে হয়, কিন্তু মানে যুদ্ধ করতে হয় অনেক ক্ষেত্রে। স্যার প্রাকৃতিক দুর্যোগ, স্যার প্রাকৃতিক দুর্যোগ আর কি। হ্যাঁ, তো আমাদের এইগুলা এই দেখো তোমরা, মানে এইটাই আসলে মানে মোটা দাগে বললে এগুলো আমাদের প্রবলেম গুলা, মানে অনেকগুলা প্রবলেমের আমরা দেখছি আমাদের থার্ড। দ্যাটস ওয়াই উই আর, মানে আসলে তুমি যদি বলো মানে ডেভেলপিং কান্ট্রিজ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যে বলা হয়, তার পাশাপাশি আমরা আপাতত আর কি মানে প্রবলেমের শেষ নাই। আমরা যদি প্রবলেমের র্যাঙ্কিং করি, দেয়ার আর লট অফ প্রবলেমস, ঠিক আছে? তো লট অফ প্রবলেমস এর মাঝে আমরা যেটা বাংলাদেশ এবং প্রত্যেকটা মানে ডেভেলপিং কান্ট্রিজ নেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা হচ্ছে জাতিসংঘের একটা কি বলা যায়, একটা গোল, যেটা যেহেতু আমরা এবং অন্যান্য সব দেশ, মানে বেশিরভাগ দেশ হচ্ছে পৃথিবীর জাতিসংঘের আওতাধীন, মানে সদস্য দেশ, এবং যেহেতু অনেক ক্ষেত্রে আমাদের কোঅপারেটিভলি কাজ করতে হয়, তো সেহেতু এই জাতিসংঘের ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট গোল, অনেকগুলো সংস্থা আসলে এক করেই আসলে তারা বিভিন্ন ধরনের গোল, আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, নাম শুনছো কখনো? হ্যাঁ, এমডিজি, মানে ওই 2000 সালের দিকে, মানে ওই সময় বা প্রত্যেকটা দেশের গরিব দেশের জন্য মানে এটা সবাই মিলে আর কি একটা গোল সেট করছিল, যে আমরা এই গোলগুলা অ্যাচিভ করতে চাই। তো ওইটা কিছুটা অ্যাচিভ হয়েছে, মানে 100% না হোক, অনেকটা অ্যাচিভ হয়েছে। এখন আরো কিছু স্পেসিফিক গোল নেওয়া হয়েছে সাস্টেইনেবল, কারণ ডেভেলপমেন্টে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সাস্টেইনেবিলিটি।
সাস্টেনেবিলিটিটা কি আসলে? মনে করো তুমি ডেভেলপ হইলা কিন্তু জিনিসটা সাস্টেনেবল না, মানে টেকসই না। টেকসই উন্নয়নটা খুব ইম্পর্টেন্ট। মনে করো আমাদের বাংলাদেশের কিছু ক্ষেত্রে উন্নয়নটা টেকসই না। মনে করো আমরা শুধুমাত্র গার্মেন্টস এর উপরে, আরএমজির উপরে আমরা ডিপেন্ডেন্ট, এবং আরএমজির মধ্যে তাও আমরা শুধুমাত্র লেবার ইন্টেন্সিভ প্রোডাকশনে, মানে আমাদের দেশের ওই যে গার্মেন্টস গুলা ইনোভেটিভনেস, লাইক এমন কোনো নতুন কোনো মেশিন তৈরিতে, মানে আমাদের গার্মেন্টস এর কি এরকম আছে আর&ডি সেল খুব একটা নাই, কিন্তু যে ওকে তারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে তারা নিজেরা কোনো এমন কিছু মানে তৈরি করছে। আমাদের বেশিরভাগ গার্মেন্টস হচ্ছে শুধুমাত্র আমাদের দেশে চিপ লেবার, আমাদের লেবার মানে খরচটা চিপ, এই শুধুমাত্র এই সুবিধা নিয়েই আসলে গার্মেন্টস আরএমজি শিল্পটা গড়ে উঠছে। ধরো তুমি ধরে নাও আমাদের কি হয় যে বেশিরভাগ কাপড় সুতা এগুলো আমরা আমদানি করা হয়, মানে পুরো গার্মেন্টস এর সব বেশিরভাগ দিন আমদানি করা হয়, এবং আমাদের এখানে শুধু সেলাই এবং জাস্ট ফাইনাল প্রোডাক্টটা রেডি করা হয়, ওই লেবারের কাজ মানে যে কাজটা আর কি, এরপর আবার প্রোডাক্ট। সো এখন যেহেতু আমাদের ওভার দ্য টাইম অনেক দিন হয়ে গেছে আরএমজি সেক্টরের, এবং লেবারের ইনকাম বাড়ছে, মানে ইনকাম যখন বাড়া শুরু হয়েছে, এবং রেগুলার তুমি খেয়াল করো আমাদের যে শ্রমিকরা ওনারা ইয়ে করেন, নেতারা ওই যে বেতন বাড়ানোর জন্য, মিনিমাম ওয়েজ বাড়ানোর জন্য অনেক দাবি দেওয়া থাকে, এগুলা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে। একটা সময় যখন বেশি বেড়ে যাবে তখন কি হবে, বাংলাদেশ এইসব লেবার ইন্টেন্সিভ প্রোডাক্টে এটা এক্সপেন্সিভ হয়ে যাবে একটা শার্ট তৈরি বা অন্যান্য দেশের তুলনায়। তো দেখা যাবে ওই গার্মেন্টস গুলা শিফট করে নেবে ইয়েতে তোমার আফ্রিকান কান্ট্রি গুলাতে, বা আরো গরিব যেগুলা দেশ আছে আর কি, যেখানে লেবার চিপ। এবং এটা অলরেডি শুরু হয়েছে। মনে করো আমাদের দেশের গার্মেন্টস মালিক যারা আছে তারা তো টাকা দরকার, তারা তো দেশের জন্য কিছু প্যাট্রিয়টিক অবশ্যই থাকতে পারে, কিন্তু ব্যবসায়ীদের মূল টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো তারা এখন দেখতেছে আমার বাংলাদেশ থেকে আমার আফ্রিকান কান্ট্রিজের প্রফিট বেশি হবে ওইখানকার লেবার ইউজ করলে। অলরেডি বাংলাদেশি মালিকরা তাদের অনেকের গার্মেন্টস শিফট করতেছে কেনিয়ার দিকে, মানে ইথিওপিয়ার, মানে ওইসব আফ্রিকান দেশগুলোতে। তো আলটিমেটলি এইটাও কিন্তু একটা সাস্টেনেবিলিটির একটা মানে বড় অংশ। হঠাৎ করে যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কোনো ধস নামে, একটা শিল্পের উপরে আমরা পুরো এক্সপোর্ট ডিপেন্ডেন্ট, তখন কি হবে, পুরা দেশের একটা বিশাল জনগোষ্ঠী আসলে হঠাৎ করে গরিব হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখো, তুমি অলরেডি গরিব আছো, এইটা তুমি কোপ আপ করতে পারবা। একবার ধনী হয়ে গরিব হওয়াটা খুব বেশি টাফ একটা জিনিস। তো এই জিনিসটা আসলে আমাদের জন্য সাস্টেনেবল না। তো আমাদের উচিত হচ্ছে এই গার্মেন্টস শিল্পটাকে আরো মানে এই একটা শিল্পের উপর নির্ভর না করে ডাইভার্সিফাই করা, মানে আরো অনেকগুলো শিল্পে, ধরো আমাদের চামড়া শিল্প, যে এপেক্স কিছু আছে, গ্যালারি এপেক্স টাইপ জিনিস আছে না, জুতা টুতা তৈরি করে, ওইসব শিল্পে মানে আরো সফটওয়্যার শিল্প, ধরো সফটওয়্যারের তৈরিতে আমাদের দেশের মানে সিলিকন। হ্যাঁ, কেউ কোন কোয়েশ্চেন করবা? আচ্ছা, তো এই বিষয়টা আমাদের সাস্টেনেবিলিটি। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কি আমি তোমাদের দেখাচ্ছি। তো এই সব মিলায়া এখন এইগুলা হচ্ছে উপরের জিনিস, আর সবাই সম্মিলিতভাবে যেটা বাংলাদেশও এইটা ফলো করছে কয়েকটা গোল। এই গোলগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তোমরা কোন স্ক্রিন দেখতেছো দেখো তো। আপনার মেইলটা দেখতেছি স্যার। আচ্ছা, মেইলের ওকে, তাইলে এখন দেখা যাচ্ছে ইয়ে। আচ্ছা, এখন দেখো তো এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে জায়গায় দেখো এইটা নেওয়া হয়েছে, এটা 2030 পর্যন্ত একটা টার্গেট নেওয়া হয়েছে। 1 নম্বর গোল 17 গোল, এইটা তোমরা একটু পরে নিবা। 17টা গোল আমরা একটু বলছি, সেটা হচ্ছে নো পভার্টি। মানে ওই যে তোমরাও তো বললা যে আমাদের পভার্টি একটা অনেক বড় সমস্যা, এবং এই করোনা ভাইরাস আসার পরে এই প্যান্ডেমিকে আসলে এটাকে আরো পিছিয়ে দিবে। যে এই যে গোলটা ভালোভাবে চলছিল, বাট এটা এখন আস্তে আস্তে আরো বাড়বে আসলে। তো নো পভার্টি মানে কোনো পভার্টি থাকবে না।
জিরো হাঙ্গার। হাঙ্গারটা কি, মানে কেউ যাতে ক্ষুধার্ত না থাকে, মানে পৃথিবীর সকল লোক যাতে একজনও বা একটা দেশ তো এটাতে অংশগ্রহণ করছে আমাদের জন্য বাংলাদেশের একটা লোকও যাতে না খেয়ে মানে থাকে আর কি। তো জিরো হাঙ্গার। এরপরে গুড হেলথ এন্ড ওয়েলবিং, হ্যাঁ আমাদের স্বাস্থ্য খাত ভালো করতে হবে। কোয়ালিটি এডুকেশন, শুধু এডুকেশন থাকলে হবে না, এখানে বলা হয়েছে কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে হবে। জেন্ডার ইকুয়ালিটি, ঠিক আছে, যে জেন্ডার মানে আমাদের যে নারী পুরুষের যে মানে এখনো তো ইনইকুয়াল একটা অ্যাক্সেস সব ক্ষেত্রে, ওইটা যাতে আরো ইকুয়াল হয়। এরপরে হচ্ছে ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, পরিষ্কার পানি যাতে সবাই পায়, এবং স্যানিটেশনের ক্ষেত্রে মানে আমাদের স্যানিটেশন সিস্টেমটা যাতে মানে একদম 17 কোটি মানুষ যাতে সবাই একদম পিওর ওয়াটার, ক্লিন ওয়াটার পায় এবং স্যানিটেশনটা পায়। অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, ঠিক আছে, মানে এনার্জিটা যাতে অ্যাফোর্ডেবল হয় এবং এটা ক্লিন এনার্জি হয়। এরপরে হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ, মানে ভালো কাজের ভালো অবস্থা, ডিসেন্সি এন্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইন্ডাস্ট্রি, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার। এগুলার আবার সাব পয়েন্ট আছে, তোমরা ওইখানে ক্লিক করলেই পাবা। ধরো এই যে এখানে সরি মানে এটা ঢুকলে একদম মানে মোর ডিটেলস, এত ডিটেলসে তোমাদের যেতে হবে না। এখানে দেখো গোল পুরাটা দেওয়া আছে, লাইক কি নেওয়া হচ্ছে না হচ্ছে। তোমরা এই এত ডিটেলস তোমাদের এই কোর্সের জন্য লাগবে না, তোমরা শুধুমাত্র এই গোল 9 এখানে জাস্ট এই যে তো ইনফোগ্রাফিক্স। সো এই বিল্ড রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, প্রমোট ইনক্লুসিভ এন্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড ফস্টার ইনোভেশন, মানে ইনোভেশনটা বাড়াতে হবে। এটা হচ্ছে আমাদের থার্ড ওয়ার্ল্ড বা গরিব দেশের আরেকটা প্রবলেম, আমরা ইনোভেটিভ না, মানে ইনোভেশনে নাই। এরপরে হচ্ছে ওই যে গোল 8 হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ। এই যে দেখো গোল হচ্ছে প্রমোট সাস্টেইনড ইনক্লুসিভ এন্ড সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, ফুল এন্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট এন্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল। এরপরে হচ্ছে রিডিউস ইনইকুয়ালিটিস, হ্যাঁ এটা তো আমরা আমাদের দেশে অনেক প্রবলেম, কেউ অনেক বেশি ধনী, কেউ মানে অনেক বেশি গরিব, ওইটার গ্যাপটা যাতে একটু কমে আসে। রিডিউস ইনইকুয়ালিটি উইদিন এন্ড এমং কান্ট্রিজ, মানে নিজের দেশে এবং পুরা ওয়ার্ল্ডে যাতে এটা কমে আসে। সাস্টেনেবল সিটি এন্ড কমিউনিটিজ, make cities and human settlements inclusive, safe, resilient and sustainable. এরপরে হচ্ছে responsible consumption and production, ensure sustainable consumption and production patterns, মানে কি যে আমরা কনজাম্পশনটা যাতে সাস্টেনেবল হয়, মানে তুমি প্যাটার্নটা এমন না হয় যে আমি হঠাৎ করে আজকে এই বছর আমার মানে প্রচুর কনজাম্পশন করতে পারলাম, আমার সব যা যা প্রয়োজন আমরা সব কিনলাম, খাই মানে উপভোগ করলাম, পরের বছর আমাদের এই মানে ইয়ে নাই, এটা সাপ্লাইও নাই, আমরা কিনতেও পারতেছি না, এটা আসলে ঠিক না। এটা হচ্ছে সাস্টেনেবল থাকতে হবে প্যাটার্নটা। ক্লাইমেট অ্যাকশন, টেক আর্জেন্ট অ্যাকশন টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইমপ্যাক্ট। এই যে ক্লাইমেট চেঞ্জের বিষয়টা, এটা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। লাইফ বিলো ওয়াটার, হ্যাঁ কনজার্ভ এন্ড সাস্টেনেবিলিটি, ইউজ দ্য ওশান, সিজ এন্ড মেরিন রিসোর্সেস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইটা তোমরা তো দেখছো যে আমরা যে প্লাস্টিক গুলো, এগুলো অনেক ভিডিও ইউটিউবে দেখা যায় না, যে বাংলাদেশের মতো দেশের থেকেও বড় প্লাস্টিকের জাঙ্ক সমুদ্রের নিচে মানে জমা হচ্ছে আর কি। মানে ধরো বিশাল বিশাল ওই যে সবগুলো আমরা যে পানি খাই, কোক খাই, ঠিক আছে, এই যে প্লাস্টিক বোতল গুলা আর আলটিমেটলি ডাম্পড হচ্ছে সমুদ্রে, এবং দেখা যাচ্ছে বিস্তর এলাকা জুড়ে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, ঠিক আছে। এগুলা আসলে মানে ওই যে আমাদের যে সমুদ্রের যে একটা বৈশিষ্ট্য আছে, এগুলা কিন্তু নষ্ট করে দিচ্ছে। Life on land, protect, restore and promote sustainable use of terrestrial ecosystem, sustainability, manage forest, combat and halt and disrupt the land degradation and halt biodiversity loss. মানে একসাথে লাইফ অন ল্যান্ডে আমাদের সোজা কথা আমাদের ইকোসিস্টেমটাকে ঠিক রাখা, এরপরে আমাদের বন মানে বন জঙ্গল, আমাদের যে ফরেস্টের আমাদের যে পার্সেন্টেজটা ওইটাকে ঠিক রাখা 25% মতো আমাদের ফরেস্ট অঞ্চল, এবং ল্যান্ড ডিগ্রেডেশন, ল্যান্ডের যে প্রবলেম এবং বায়োডাইভার্সিটি যাতে লস না হয়, এগুলো আমাদের মানে গোলের মাঝে আছে। পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশন, এইটা হচ্ছে আমার কাছে, তোমরা যদি এই প্রত্যেকটা বলা হয় 17টা গোল, হ্যাঁ আমার কাছে হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে প্রধান গোল হওয়া উচিত। মানে বাকি সবগুলা গোল অ্যাচিভ করা সম্ভব if we achieve this number 16। মানে কি
promote peaceful and inclusive societies for sustainable development, provide access to justice for all and build effective, accountable and inclusive institutions at all levels. মানে কি ইনস্টিটিউশন গুলা বুঝছো আমি যে বুঝাইছিলাম, একটা ভিডিও দিছিলাম মনে আছে তোমাদের, একটা ভিডিওতে দিছিলাম ওয়াই কান্ট্রিজ রিচ মানে এন্ড পুয়ার, ওইটাতে ইনস্টিটিউশনের কথা খুব বড় করে বলা হয়েছিল। আমিও এখন ওভার দা টাইম আমি দেখার পরে মানে আমি যখন মানে প্রথম এই যে দেশের বাইরে গেলাম আর কি বুঝছো, তখন আমি দেখলাম যে ইন্টারেস্টিংলি আমাদের দেশে বাইরের দেশে ওই যে আমাদের দেশে অনেক সংস্থা আছে যেগুলোর নাম ধর আমাদের প্রতিযোগিতা কমিশন আছে, নাম শুনছো? বলছিলাম মনে হয় একদিন। আমাদের বাংলাদেশে একটা কমিশন আছে, একটা অফিস আছে, বড় একটা অফিস, সেটার নাম হচ্ছে প্রতিযোগিতা কমিশন, কম্পিটিশন কমিশন। আচ্ছা হ্যাঁ, এইরকম তোমরা যখন রাস্তায় হাঁটবা তোমরা দেখো সরকারি অনেক অফিস আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অমুক অধিদপ্তর, অমুক বিভাগ। হ্যাঁ, মানে বাংলাদেশে প্রত্যেকটা যে আমি গিয়ে দেখলাম যে ওই যে যতটা অফিস আছে যে আমাদের সিটি কর্পোরেশন কাউন্সিল গুলা বুঝছো, এই যে বিদেশের শহরগুলা বা ওই যে আমাদের যে আমরা যে পাড়া মহল্লা বলি, এগুলা এত সুন্দর থাকে কেন, সিমসাম থাকে কেন? কারণ তাদের যে আমাদের যে কাউন্সিলররা আছে না, আমাদের যে এই যে সিটি কর্পোরেশনের কাউন্সিল, হ্যাঁ ওয়ার্ড আছে রাইট? জি স্যার। আমাদের এই ওয়ার্ড গুলা আমি তো মানে আমার পার্সোনাল লাইফে ওই যে ভোট দেওয়া ছাড়া আর ওই যে কমিশনার একটা সার্টিফিকেট লাগে ওই যে কি নাগরিকত্ব সনদ জি স্যার। আর বার্থ সার্টিফিকেট, এগুলা ছাড়া আমি কিন্তু কাউন্সিলের কোনো কাজ চোখে পড়ার মতো কাজ খুব কম দেখি বুঝছো। আর দেখা যায় ওই বাইরের দেশে ওই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওই যে বাসা থেকে ওই যে আমাদের যে ময়লাগুলা নেওয়া, এগুলা প্রত্যেকটা কাজ হচ্ছে কাউন্সিলের। এরা এত বেশি স্ট্রং, এবং যদি তুমি একটু ইয়ে করো মানে একটু নিষ্বিষ করো মানে লাইক ধরো তোমার ময়লাটা তুমি ঠিক জায়গায় রাখো নাই, সাথে সাথে কাউন্সিল ফাইন দিয়ে দিবে। কাউন্সিল স্ট্রং, মানে এইগুলা হচ্ছে ইনস্টিটিউশন বুঝছো বিষয়টা। বাংলাদেশে প্রত্যেকটা এই যে প্রতিযোগিতা কমিশন, অমুক কমিশন তমুক সবই আছে, কিন্তু এভরিথিং এক্সিস্ট। বাংলাদেশে এমন কোনো বিভাগ নাই ফার্স্ট ওয়ার্ল্ডে যেটা আছে বাংলাদেশে নাই বুঝছো। অলমোস্ট এভরিথিং 99% আই উড সে আমাদের সব বিভাগ, অফিস এবং অফিসারও আছে। তাহলে প্রবলেমটা কি কোন জায়গায়? স্ট্রং না, স্ট্রং না, রাইট। এটা হচ্ছে এক হচ্ছে যে সরকারও এটাকে এইভাবে স্ট্রং করে নাই, আর যারা অফিসার আছেন এরাও আসলে নিজেদেরও গাফলতি যারা ইয়ে না, আর দ্বিতীয় হচ্ছে এরা যে এনফোর্স করবে, আমাদের এই কালচারটা নাই। দেখা যাবে একটা এনফোর্সমেন্টে গেল, ধরো একটা কাউন্সিলর, এই যে সিটি কাউন্সিলর, উনি দেখা গেল যে পাড়ার ওই যে ফাইন শুরু করলো যে না কেউ যদি ঠিক মতো এটা মেনটেন না করে, বাসার সামনের ঘাস, তুমি জানো কিনা জানি না, ওই যে মানে ওই বাইরের দেশে তোমরা যে মানে তোমার সবারই তো আত্মীয় বা নিজেরাও তোমরা যাওয়া, যে তোমার যে বাইরের যে ঘাস আছে না বাসার সামনের যে লনটা আর কি, হ্যাঁ এটা যদি ঘাস না কাটো বা যে সুন্দর না রাখো, তোমার $700 $800 ফাইন দিয়ে দেয় বুঝছো। তো তুমি এই যে বাসার এই যে বাইরের দেশে প্রত্যেকটা বাসার সামনে দেখবা যে মানে নাইসলি কাটা এবং খুবই দেখতে সুন্দর, মানে ছবির মতো লাগে। এটা কি তুমি মনে করছো এমনিতে না, কিন্তু এমনি এটা হয় নাই। তাইলে হয়েছে কেমনে? ওই যে ফাইনের ভয়ে বুঝছো, সবাই মানে বাধ্য এটা ঠিক রাখতে। এখন এই যে ফাইন, এটা এখন আমাদের দেশে এরকম ফাইন দিলে কি হবে? দেখা যাবে এখানে একজন প্রভাবশালী ব্যবসায়ী বা একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার বাসা, তুমি কাউন্সিলর দিলা ফাইন, দেখা যাবে তোমার কাউন্সিলের কাজ করাই তোমার জন্য কঠিন হয়ে গেছে বুঝছো। জি স্যার। তো আলটিমেটলি এই প্রবলেমটা আসলে আমাদের দেশে মানে একটা মানে বড় প্রবলেম। সো ইনস্টিটিউশন স্ট্রং হইলে রাতারাতি দেশের সবগুলা সেক্টর ভালো হয়ে যাবে বুঝছো। এবং এটার জন্য এম্পাওয়ার্ড হতে হবে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে। আবার ওই দেখো কিভাবে ইন্টারলিঙ্ক, আমি এটা কথা বলে আমাদের এটা শেষ হবে। ইন্টারলিঙ্ক কেন? সেটা হচ্ছে দেখো তোমার মনে করো আমাদের দেশে শুধুমাত্র যদি ধরো কাউন্সিলরদের পাওয়ার দেওয়া হলো,
যে তোমরা যত খুশি ফাইন করো, গভর্নমেন্ট উইল প্রোটেক্ট ইউ। তাইলে ঘটনা কি দাঁড়াবে বলো তো, তোমরা একজন বলো। তখন স্যার লাগাম ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, তখন রাইট, তখন সুন্দর আনসার দিছো। তখন দেখা যাবে এরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, বুঝছো? মানে আমাদের দেশে যেটা, যদি একটা ইনস্টিটিউশনকে যদি তুমি পাওয়ার মানে এম্পাওয়ার্ড করো, তারা এত বেশি কি করবে, মানে তোমাকে ফাইন দেওয়া শুরু করবে এবং দুর্নীতি, সোজা কথা আরো বড় দুর্নীতি স্টার্ট হবে, বুঝছো? তখন তোমাকে কি হতে হবে, যদি আমাদের দুদকও স্ট্রং থাকে, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন একই সাথে স্ট্রং হতে হবে। আমাদের দুর্নীতি দমন কমিশনটা যদি স্ট্রং হয় এবং এরা অনেস্ট হয়, এবং তাইলে অনেস্ট কি ওই এমনি তো অনেস্ট হবে না, দুর্নীতি দমন কমিশনকে অনেস্ট করতে হবে, তার উপরে অডিট আছে না, আরো ওই যে সরকারের গোয়েন্দা সংস্থা, এদেরকেও স্ট্রং হতে হবে যে দুদকের এরা আসলে ঠিকভাবে কাজ করছে না, এরাও দুর্নীতি করছে। তো একটা সংস্থা মানে প্রত্যেকটা সংস্থা যদি ইন্ডিভিজুয়ালি স্ট্রং হয়, তাইলে চেক এন্ড ব্যালেন্স ক্রিয়েট হবে, বুঝছো বিষয়টা? জি স্যার। এক সংস্থা তুমি দুর্নীতি করছো, আরেক সংস্থা তোমাকে ধরবে। তো এরকম করে একটা চেক এন্ড ব্যালেন্স। বা তুমি যদি একটা সংস্থা বা একটা ইনস্টিটিউশনকে যদি বেশি স্ট্রং করো, তাইলে কিন্তু দুর্নীতি, তোমরা বাংলাদেশে হয়তো এটা দেখতে পারছো, আমি নাম আর বললাম না, কয়েকটা ডিপার্টমেন্টকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে যারা আসলে এটার অপব্যবহারই করছে। এই কয়েকটা ডিপার্টমেন্টকে ক্ষমতা দিলে হবে না, দিলে সবগুলাকে একই সাথে স্ট্রং করতে হবে, বুঝছো? আর এরপরে হচ্ছে 17 নম্বর গোল হচ্ছে পার্টনারশিপ ফর দা গোলস। মানে আলটিমেটলি এটা একটা দেশ, শুধু বাংলাদেশ একলা না করে কয়েকটা দেশে মিলে যদি কাজ করে, তাইলে জিনিসটা ডেভেলপমেন্টটা সাস্টেইন করবে। কারণ একা ভালো থাকা যায় না, আসলে সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। তো এই যে গোলগুলো, এগুলা কিন্তু তোমরা যে কথাগুলা বলছো ঘুরে ফিরে, এইগুলাই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট প্রবলেম। খেয়াল করছো? মানে নাম্বার 17টা হচ্ছে গোলের মাঝে শুধুমাত্র প্রবলেম ছাড়া, এটা হচ্ছে পার্টনারশিপ। আর বাকি সবগুলা সেক্টরে কিন্তু আমরা বিলো মানে স্ট্যান্ডার্ড, আমাদের পভার্টি আছে, আমাদের হাঙ্গার মানে মানুষ না খেয়ে আছে, তারপরে আমাদের হেলথ সেক্টর ভালো না, ঠিক আছে, কোয়ালিটি এডুকেশন নাই, আমাদের জেন্ডার ইকুয়ালিটি নাই, আমাদের ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন। যদিও কম্পেয়ার টু আদার গরিব দেশ, বাংলাদেশ কিন্তু প্রচন্ড ভাবে ভালো। কিন্তু এই যে এইসব ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, আই হোপ এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটলিস্ট জানে আসলে ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশনটা কি, এবং এটার অবদান কার বলতো? কে বলতে পারবা? কোয়েশনটা ছিল যে আমাদের দেশে ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, এই যে একটা গোল আছে, রাইট? মানে সুপেয় মানে পরিষ্কার পানি এবং স্যানিটেশনের যে বিষয়টা, এইটা যে ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আমাদের দেশের মানুষ অন্যান্য গরিব দেশের তুলনায় আমাদের দেশের মানুষ অনেক ভালো জানে। আমাদের খোলা জায়গায় স্যানিটেশন খুবই কম এখন, কম্পেয়ার টু ইন্ডিয়া ফর এক্সাম্পল। সরকার বিভিন্ন প্রচারণা করছে সেজন্য সরকার বিভিন্ন সরকারের NGO পাশাপাশি আমাদের বেশি কাজ করছে হচ্ছে এনজিও। মানে আমাদের বাংলাদেশের এনজিও সেক্টরটা সামহাউ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, দেখো পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি? ব্রাক না? ব্রাক কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে বড় এনজিও, বুঝছো? এরপরে গ্রামীণ, এরপর আশা, এরপরে মানে বাংলাদেশে অনেক বড় বড় ইন্টারন্যাশনাল লেভেলের এনজিও আছে কিন্তু, মানে পৃথিবীর ক্ষেত্রে অনেক বড় বিগ সাইজে কাজ করে। তো এরা এবং সরকার, তারা তো একলা পারবে না, সরকার সহ এইসব ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট, এরপরে মানে এগুলার কারণে বাংলাদেশে কিন্তু এইসব ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে, হ্যাঁ হয়তো তুমি বলতে পারো এই ক্ষেত্রে কই গেল ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে হয়তো ওই ইন্ডিয়া আমাদের থেকে আগায়া বা অন্যান্য কিছু দেশ আমাদের থেকে সামনে হয়তো পার ক্যাপিটা জিডিপিতে, কিন্তু এইসব জেন্ডার ইকুয়ালিটি, হ্যাঁ, এরপরে হচ্ছে মনে করো নো হাঙ্গার, ঠিক আছে, ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, ঠিক আছে, এইগুলাতে কিন্তু আমরা মাচ বেটার দেন আদার গরিব দেশ। ধনী দেশ তো আর না, মানে আমি বলছি যে গরিব, বুঝছো?
এবং তোমরা যদি একটু যদি পত্রিকা পড়ো তুমি দেখবা অমর্ত্য সেন, হ্যাঁ, যারা যে নোবেল বিজয়ী ইন্ডিয়ার অনেক ডেভেলপমেন্ট ইকোনমিক্স বা রাজনৈতিক লোকরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করে এইসব ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে না, স্ট্রেংথের ক্ষেত্রে না, যে আমাদের এই ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে আমরা অনেক বেশি আগায় আছি ইন্ডিয়া থেকে। তুমি ইন্ডিয়া যদি যাও, তোমরা যে দিল্লি টু ক্যালকাটা ট্রেন আছে, সকালবেলা যখন ট্রেনটা যাবে মানে ইউল সি তারা কত পিছায় আছে। আমি আর মানে বললাম না আর কি। ক্যান্সার ওই ট্রেনে কি মানে কেমন টাইপ সিন হইবে? বুঝলাম না। মানে স্যার বলেন না যে ক্যালকাটা থেকে দিল্লি ও যেটা যায়। আচ্ছা, না না, এটা তো বলছি স্যানিটেশনের কথা। মানে একটা জায়গা এখন আছে কিনা আমি জানি না, মানে লং মনে হয় ধরো 4-5 কিলোমিটার জায়গা তুমি যাবা, দেখবা সকালবেলা মানুষ উন্মুক্ত, মানে টয়লেট গুলো উন্মুক্ত টয়লেট, হুইচ ইজ ভেরি মানে কি বলা যায় আনহেলদি, বুঝছো? যেগুলা বাংলাদেশে তোমরা আসলে বাংলাদেশের মানুষ এই ক্ষেত্রে অনেক অনেক বেটার অবস্থায় আছে স্যানিটেশনে। ইন্ডিয়াতে তোমরা খেয়াল করে তোমরা দেখছো মনে হয় যে বলিউডে মনে হয় মুভি আছে টয়লেট অমুক তমুক, দেখছো? জি স্যার। তো এই যে টয়লেট নামে মুভি, মানে এইটা তাদের আমাদের দেশে কিন্তু তাও তোমরা এই সিচুয়েশন কিন্তু নাই। কয়েকটা জায়গা থাকতে পারে কিন্তু মাস পর্যায়ে কিন্তু নাই, বুঝছো? জি স্যার। এইটা মানে ইন্ডিয়াতে আছে। তো আমরা এইসব ক্ষেত্রে ভালো, বাট আমাদের আরো আপ টু দা মার্ক। তো তোমাদের যে আমি প্রথমে যে কোয়েশ্চনটা করছিলাম যে আমাদের প্রবলেম কি, দেখো তোমাদের অনেকে কিন্তু এই যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোর কথা বলছো, এখানে আছে, রাইট? পভার্টি কথা বলছো, এখানে আছে। এরপরে আমাদের অবস্থানগত জিওগ্রাফিক্যালি ক্লাইমেট অ্যাকশন লাইফ বিল, মানে বুঝছো, এগুলো প্রত্যেকটা জিনিস আসলে আমাদের কি আছে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মাঝে আছে। তো তোমাদের একটু মানে নাম, এবং আমি বলছি না পুরা ডিটেইলস, এই যে গোলের এখানে ক্লিক করার পরে তোমরা দেখতেছো না উপরে আসে, মানে তোমরা যদি এরকম প্রশ্ন আসে আর কি যে মানে তোমরা সাস্টেনেবল বা ডেভেলপমেন্ট গোল 2030 বা এরকম এগুলা কি ব্যাখ্যা করো, তাহলে কি করতে হবে? এই 17টা নাম দিবা, মানে 17 মানে 17টা গোল, তো আর এটা তো গ্লোবাল গোল। এই 17টা নাম দিবা, আর সাথে ওই নামের জিরো হাঙ্গার দিয়ে কোলন, মানে যে কি বলে সেমিকোলন না কোলন দিয়ে, এরপরে এন্ড হাঙ্গার অ্যাচিভ দ্য গুড, মানে নট এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডিং হতে হবে, কিন্তু তোমরা ওই মানে মেইন আইডিয়াটা তোমরা দিয়ে দিবা, বুঝছো? জি স্যার। ঠিক আছে। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ, ভালো করে। মানে এটা নট অনলি ফর দ্য কোর্স, আসলে তোমরা ভালো করে দেখার চেষ্টা করো যে আসলে কোন কোন খাতে মানে আসলে কি অবস্থা, এবং এখানে জাস্ট ক্লিক করলে কতটুকু অগ্রগতি হয়েছে। এই যে আচ্ছা, ট্যাব চেঞ্জ করার ক্ষেত্রে ইয়ে করে কেমনে, এই যে এখানে আরেকটা আছে, এই যে দেখো ইউনাইটেড নেশনস এর একটা সাস্টেনেবল মানে গোলের একটা আলাদা পেজই আছে আর কি, গোল, হ্যাঁ, দা 17 গোলস। এই যে ইভেন্ট কতটা পাবলিকেশন হয়েছে, পার্টনারশিপ, টার্গেট, হ্যাঁ, এবং কতটুকু অ্যাচিভ হয়েছে, এগুলো অনেক মানে অনেক কথাবার্তা আছে। ইউ ক্যান মানে ওয়াচ, বাট তোমাদের পরীক্ষার জন্য আসলে ওই জাস্ট এই যে শুধুমাত্র গোলটা এবং এই কথাটা লাগবে, আর কিছু মানে আরো ডিটেলস আসলে প্রয়োজন নাই। বাট তোমাদের জানার জন্য তোমরা দেখতে পারো আসলে কোন গোলে কি পরিমাণ মানে অগ্রগতি হয়েছে আর কি, বুঝছো? আর দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা এই গেল একটা। আর নেক্সট ক্লাসে আমি আজকে আর ইয়ে করছি না, নেক্সট ক্লাসে এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা খুব ইম্পর্টেন্স দিয়ে তোমরা 17টা গোল দেখবা। আর আমি তোমাদের গুগল ক্লাসরুমে গেছো, সবার যদি অ্যাক্সেস থাকে একটু গুগল ক্লাসরুমে একটু যাও তো। এখানে যে ক্লাস ওয়ার্কে
ক্লাস ওয়ার্কে ক্লিক করলে আর কি আমি তোমাদের দেখাই। আচ্ছা দাঁড়া, লাগবে না, আমি আমি আমার এখানে আমি আমি স্ক্রিন শেয়ার করতেছি, অসুবিধা না। দাঁড়াও, এই যে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। এখানে এই যে রজার আর্নল্ডের বই, এইটাই তো আমি পড়াইছি। আর আরেকটা বই আমি অ্যাড করছি, গ্রেগরি ম্যানকিউ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এটা হচ্ছে এই যে দেখো 2021 সালে এটা আসলে বাজারে বই আকারে আসবে নেক্সট ইয়ার। তো এটা হচ্ছে ওই ম্যানকিউর বইটা হচ্ছে হার্ভার্ড, এমআইটি, মানে পৃথিবীর মানে টপ সব ইউনিভার্সিটি ইকোনমিক্স। ওই যে তোমাদের মতো যারা প্রিন্সিপাল, সোজা কথা, এই যে আমাদের যারা ইয়ে পড়ছে আর কি, আমাদের যে তোমাদের সিলিকন ভ্যালি এন্ড আদার্স ইউএস এর বড় টেক কোম্পানি যারা ইকোনমিক্স পড়ছে, এরা তো বেশিরভাগই হচ্ছে টপ ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, এমআইটি, অনেক স্টুডেন্ট আছে না বড় বড় আইটির চিফ বা সিইও, এরা কিন্তু এই বই পড়ে। ইকোনমিক্স তারা যতটুকু জানে এই বই পড়ছে, কিন্তু এটা হচ্ছে ওই টপ ইউনিভার্সিটির এই বইটা ফলো করে। তো আর্নল্ডের বই আমি যা যা পড়াইছি এভরিথিং এখানে রিপিট, সেম জিনিসটাই রিপিট হয়েছে। যদি তোমরা সময় থাকে তোমরা ওই বইটা একটু উল্টায় দেখো, যে আলটিমেটলি যে কোনো একই টপিক যদি তোমরা মনে করো ম্যানকিউর বইয়ে সহজ মনে হচ্ছে, ইউ ক্যান ফলো দ্যাট বুক। হ্যাঁ, আর বইটা দিয়ে রাখলাম তোমাদের ফর ইয়োর লাইফ, মানে এই আর্নল্ডের বই, এই ম্যানকিউর বই, আর এই যে ডেভেলপমেন্ট আরেকটা দিছি, এই তিনটা বইও তোমাদের একটা ফোল্ডারে রেখে দিও। যে কোনো সময় ইকোনমিক্স এর কোনো ইস্যু যদি তোমার মাথায় আসে বোঝার জন্য, ইউ ক্যান গো থ্রু দোজ বুকস। ওকে, কিন্তু আর্নল্ডটাই মেইন, আর ম্যানকিউ হচ্ছে সহায়ক বই আর কি। আর আর হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য আমি লিঙ্কটা দিয়ে দিছি, তোমরা তো সার্চ করলেই পাবা, এটা ইউএনডিপি জাতিসংঘের যে কোনো সাইটেই পাবা। 17টা গোল দেখবা, উইকিপিডিয়াতেও ভালো করে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা যদি উইকিপিডিয়ার পেজে যাও, আমি দেখাচ্ছি, এই যে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে আরো ডিটেইলস আছে। দেখো গোল 1, গোল 2, দেখছো কোয়ালিটি এডুকেশন, খুব ভালো করে আসলে এগুলা মানে দেওয়া আছে। ইউ ক্যান, এই যে মিশন স্টেটমেন্ট হচ্ছে এ ব্লুপ্রিন্ট টু অ্যাচিভ এ বেটার এন্ড মোর সাস্টেনেবল ফিউচার ফর অল বাই 2030, ঠিক আছে? এবং এটা নেওয়া হয়েছে কবে? 2015 এজেন্ডাটা সেট করা হয়েছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে, ঠিক আছে? আচ্ছা, এই গেল একটা। আর নেক্সট ক্লাসে আমরা পড়বো, আমি সরি হ্যাঁ, এই যে টোডারোর বইটা দেখছো, টোডারো ডেভেলপমেন্ট একটা বই আছে। এই বইয়ের আসলে আমরা খুব একটা জায়গা পড়বো না। আমি, তোমরা কি বইটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার, বইয়ে ঢুকিনি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, ওকে দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, তোমরা এই বই আসলে জাস্ট শুধু এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে বইটা কি ইকোনমিক ডেভেলপমেন্ট, মাইকেল পি টোডারো এন্ড স্টিভেন স্মিথ, ঠিক আছে? এই বইটা ওয়াইডলি মানে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ইকোনমিক ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর বই। তো তোমাদের তো আর এই বই আসলে কিছু পড়তে হবে না, শুধুমাত্র এই বইয়ের নেক্সট ক্লাসে আমরা পড়বো, আগেই বলে রাখলাম, তোমরা পারলে দেখে রাখো। এই চ্যাপ্টার 5 দেখো, পভার্টি, ইনইকুয়ালিটি এন্ড ডেভেলপমেন্ট, দেখছো পেজ নাম্বার 202 থেকে স্টার্ট। শুধুমাত্র এই চ্যাপ্টারটা পড়বো, আর কিছু পড়বো না এই বইয়ে। এখানে এই যে ইনইকুয়ালিটি কিভাবে মেজার করা হয়, এরপরে লরেন্স কার্ভ, এই কার্ভটা দেখবো। আর হচ্ছে অ্যাবসোলিউট পভার্টি, যে মেজারিং অ্যাবসোলিউট পভার্টি, কিভাবে মানে পভার্টিকে মেজার করা হয় ইন্টারন্যাশনালি, ওইটা শুধু দেখবো আর কি। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা পড়ার পরে আমাদের আসলে ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা শেষ হবে। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসটাও আমরা পড়বো, এইচডিআই। আমি তো দেখাইছিলাম একদিন যে আসলে আমরা যে হেলথ, এডুকেশন এবং ইনকামের ভিত্তিতে কিভাবে একটা ইন্ডেক্স করা হয়েছে, ওই ইন্ডেক্সটা পড়বো। দেন আমাদের কোর্স শেষ। আর তোমাদের রেকর্ডিংটা আমি আর নেক্সট একসাথে আমি আপলোড দিব, আমার নেক্সট ক্লাস শেষ করে একসাথে সব আপলোড দিয়ে দিব। আর তোমাদের কাজ যেটা বলছিলাম, যে তোমরা একটু স্টাডি করে দেখবা এমন কিছু আছে কিনা যেটা আমি পড়াই নাই, বুঝছো? এমন কোন টপিক যদি আমি না পড়িয়ে থাকি, তোমরা প্লিজ লেট মি নো। হ্যাঁ, জি স্যার। আর আই হোপ তাইলে আজকের মতো এখানেই থাক। হ্যাঁ স্যার, একটা স্যারের কথা ছিল স্যার, অনেকে স্যার গুগল ক্লাসরুমে স্যার জয়েন করতে পারতেছে না স্যার, লিংক দিয়ে স্যার ঢুকতে পারতেছে না স্যার। ও আচ্ছা, এটার কারণ হচ্ছে
এটা কারণ হচ্ছে যে search.edu ইমেইলে ঢুকতে হয় আর কি, বুঝছো? আচ্ছা জি স্যার বলছি স্যার, ওটা স্যার search.edu দিয়ে ট্রাই করার পরেও স্যার হচ্ছিল না স্যার, এটা কি স্যার কোনো প্রবলেম বা? আচ্ছা তাইলে দাঁড়াও, তাইলে কি আমি সেটিংসে গিয়ে দেখি তো কোনো ইয়ে আছে কিনা। আই থিংক ইনভাইট লিংক, আচ্ছা স্ট্রিম স্টুডেন্টস ক্যান পোস্ট কমেন্ট। আচ্ছা আমি তাইলে ইয়ে করছি, তোমরা আরেকবার একটু ট্রাই করে দেখো তো search.edu দিয়ে, ঠিক আছে? আর আমি তোমাদেরকে দাঁড়াও, আমি এই যে ক্লাস কোডটা আমি তোমাদের এই যে এই চ্যাটে তোমরা এখনই তোমাদের যদি সুযোগ থাকে আমি চ্যাটে এই যে গুগল জুমের চ্যাটে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, একটু ক্লিক করে দেখো তো। স্যার আরেকটু স্যার কাইন্ডলি স্যার আমাদের কোর্স প্ল্যানটা স্যার যদি একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিতেন তাহলে স্যার কি সুবিধা হতো আমাদের। কোনটা কোর্স? কোর্স প্ল্যানটা স্যার, সিলেবাসটা আমাদের। সিলেবাসটা আচ্ছা ঠিক আছে, আমি আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। আর কোনটা? ইকোনমিক ডেভেলপমেন্ট, ওই একটা চ্যাপ্টারটা শুধু আর কি, বুঝছো? ওইটা গুগল ক্লাসরুমে আছে, শুধুমাত্র পভার্টি ইনইকুয়ালিটি এন্ড মানে এইটা কি বলে ইনকাম ইনইকুয়ালিটি, এগুলার মেজারমেন্ট, এগুলো আমি নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো। শুধুমাত্র ওই চ্যাপ্টারের জন্য বইটা দরকার আর কি। হ্যাঁ ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আর নেক্সট ক্লাসে কথা হবে। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।